ক্লাস 12 অ্যাকাউন্টেন্সি অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টের অ্যাকাউন্টিং রেশিওর আজকে আমরা করব থার্ড পার্ট। আগের ক্লাসে আমরা লিকুইডিটি রেশিও নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের সলভেন্সি রেশিও নিয়ে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে সলভেন্সি বলতে আমরা কি বুঝে থাকি। The persons who have advanced money to the business on long-term basis are interested in safety of their periodic payment of interest as well as the repayment of principal amount at the end of the loan period. আমরা জানি একটা কোম্পানি বা অর্গানাইজেশন যখন বিজনেস করে তখন সমস্ত কিছুই তার ইন্টারনাল সোর্স থেকে তার সমস্ত যে টাকা বা ক্যাপিটাল সেটা গ্যাদার করা সম্ভব হয় না, তাই তাকে এক্সটার্নাল যে সোর্স তার সাহায্য নিতে হয়। এক্সটার্নাল সোর্সেসের ভেতর যারা আমাদের লং টার্ম বেসিসে লোন দেবেন তাদের ক্ষেত্রে এটা জানা খুব দরকার যে আমার অর্গানাইজেশনটা কেমন চলছে, কারণ তাদের সেক্ষেত্রে একটা পিরিয়ডিক ইন্টারেস্ট পেমেন্টের দরকার আছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য 10 ইয়ার তাকে পুরো লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটাও রিপে করতে হবে। তাহলে একটা অর্গানাইজেশনের দীর্ঘমেয়াদী ঋণ বা মূলধনের ক্ষেত্রে সেটা রিপেমেন্ট করার ক্যাপাসিটিকেই বেসিক্যালি আমরা সলভেন্সি বলে থাকি। তাহলে সলভেন্সি রেশিও কি? Solvency ratios are calculated to determine the ability of the business to service its debt in the long run. সলভেন্সি রেশিও বলতে আমরা সেই রেশিওগুলোকেই বুঝি যেগুলো দিয়ে আমরা মেজার করতে পারবো যে লং রানের ক্ষেত্রে কোনো ডেটের রিপেমেন্ট করার ক্যাপাসিটি কেমন আমার প্রতিষ্ঠানের। অর্থাৎ আমাদের এক্ষেত্রে কিছু রেশিওস রয়েছে যেগুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি আমাদের সলভেন্সি মেজারমেন্টের জন্য। সেগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে ডেট ইকুইটি রেশিও, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, প্রোপ্রাইটারি রেশিও, টোটাল অ্যাসেট টু ডেট রেশিও আর ইন্টারেস্ট কভারেজ রেশিও। এগুলোর মধ্যে আজকে আমরা প্রথম তিনটে রেশিও নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এখন শুরু করতে হবে ডেট ইকুইটি রেশিও। দেখে নিই ডেট ইকুইটি রেশিও কী এবং এর সিগনিফিকেন্সি বা কী। Debt equity ratio measures the relationship between long-term debt and equity. It is computed as debt equity ratio অর্থাৎ long-term debts by shareholders fund. তাহলে বুঝতেই পারছো ডেট ইকুইটি রেশিও কথাটা আমরা সেটাই বলছি। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা মেজারমেন্ট যেটা দিয়ে আমরা রিলেশনশিপ মেজার করি কিসের? ইকুইটির এবং লং টার্ম ডেটের। তাহলে এখানে বুঝতেই পারছো যেহেতু আমরা আমাদের সলভেন্সি মেজার করছি সেই জন্য এখানে আমরা কিন্তু লং টার্ম ডেটকে ইউজ করেছি। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলা দিয়ে লিখি তাহলে আমাদের সেক্ষেত্রে আসবে লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে এবার আমাদের জানতে হবে শেয়ার হোল্ডার্স ফান্ড বলতে আমরা কি বুঝি। শেয়ার হোল্ডার্স ফান্ড equal to equity share capital plus preference shares capital plus reserve and surplus plus money received against the share warrants plus share application money pending allotment minus fictitious asset। অর্থাৎ এখানে আমরা ক্যাপিটাল যেটা লাইবিলিটি সাইড আমাদের ব্যালেন্স শিটের সেই দিকের আইটেমগুলো দিয়ে বুঝলাম শেয়ার হোল্ডার্স ফান্ড মানে কি। অর্থাৎ শেয়ার হোল্ডার্স ফান্ড মানে আমাদের এখানে যে টোটাল শেয়ার ক্যাপিটাল থাকে তার সাথে আমাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অ্যাডিশন এবং তার থেকে ফিকটিশাস অ্যাসেটের মাইনাস, এছাড়াও মানি রিসিভড এগেনস্ট শেয়ার ওয়ারেন্ট আর শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্টও যদি থাকে সেগুলোকেও কিন্তু আমাদের শেয়ার ক্যাপিটালের সঙ্গে অ্যাড আপ করতে হবে। তাহলে আমরা এটা তো লাইবিলিটি সাইড থেকে পেলাম, তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেট দিক থেকেও আমরা কিন্তু শেয়ার হোল্ডার্স ফান্ডকে ক্যালকুলেট করতে পারবো। সেক্ষেত্রে আমাদের শেয়ার হোল্ডার্স ফান্ড কি করে আমরা বার করব? নন কারেন্ট অ্যাসেটস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস নন কারেন্ট লাইবিলিটিস। আর আমরা জানি এখানে সমস্ত কিছু আইটেমই আমরা জানি, কিন্তু তাও একবার বলে দিই ওয়ার্কিং ক্যাপিটাল মানে কিন্তু এখানে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটালকে বোঝায়, যেটার মানে কিন্তু কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বিএসটিডিতে করেছিলাম। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা গ্রস এবং নেট দুরকম ওয়ার্কিং ক্যাপিটালকেই বোঝাই, কিন্তু আমাদের অঙ্কে যদি কোনো ফার্দার ইনফরমেশন না থাকে সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কিন্তু সবসময় নেট ওয়ার্কিং ক্যাপিটালকে কনসিডার
কনসিডার করব। If debt component of the long-term funds employed is small, outsiders feel more secure. From security point of view, capital structure with less debt and more equity is considered favorable as it reduces the chance of bankruptcy. Normally, it is considered to be safe if the debt equity ratio is 2:1. তাহলে কি বলছে দেখো, আমরা একটু যদি রেশিওটার দিকে তাকাই, ফর্মুলাটার দিকে, তাহলে আমরা দেখব ওপরে আছে লং টার্ম ডেট, নিচে আছে শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে এই যে লং টার্ম ডেট যেটা রয়েছে, সেই লং টার্ম ডেট যত আমাদের কম হবে তত কিন্তু আমাদের মানে সিকিউরিটিটা সেই অর্থে বেশি হবে। কেন? কারণ লং টার্ম ডেট কম মানে আমাদের ইন্টারনাল সোর্সের ক্যাপিটাল এনাফ রয়েছে সেই ডেটটাকে রিপে করার জন্য। শুধু তাই নয়, আমাদের যে শেয়ার ক্যাপিটাল আছে সেই শেয়ার ক্যাপিটাল দিয়ে আমরা মানে লং টার্ম যে ডেটটা সেটা রিপেমেন্ট করতে পারবো। সেই জন্য আমাদের কিন্তু ব্যাংক্রাপসির চান্সেসটাও অনেক কম হবে। এখানে এই ডিফারেন্সটা কেন হচ্ছে বুঝতে পারছো আশা করি, কারণ লং টার্ম ডেট মানেই কিন্তু আমাকে অ্যাট দ্য এন্ড অফ সার্টেন পিরিয়ড সেই ডেটটাকে রিপেমেন্ট করা দরকার হয়ে পড়বে। এই ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে এর কোনো স্ট্যান্ডার্ড আছে কি না। জেনারেলি ডেট ইকুইটি রেশিওর ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 2:1, অর্থাৎ লং টার্ম লাইবিলিটি ডেট আমাদের ক্ষেত্রে যা হবে শেয়ার হোল্ডার্স ফান্ড তার হাফ হতে হবে। তাহলে গিয়েই কিন্তু আমাদের সেটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারবো। এবারে আমরা দেখব এই ডেট ইকুইটি রেশিওর সিগনিফিকেন্স কী। This ratio measures the degree of indebtedness of an enterprise and gives an idea to the long-term lender regarding the extent of security of debt. অর্থাৎ ডেট ইকুইটি রেশিও আমাদের মেজার করে একটা অর্গানাইজেশনের ডেট রিপেমেন্ট করার ক্যাপাসিটি, এবং এই রেশিও দিয়েই আমাদের লং টার্ম লেন্ডাররা বুঝতে পারে যে তাদের ডেট কতটা সিকিউরড। কারণ এক্সটার্নাল ফান্ড যত বেশি হবে সেটা আমাদের রিপেমেন্ট করা কিন্তু তত ইজি হবে। As indicated earlier, a low debt equity ratio reflects more security. আমরা আগেই বললাম যে লো ডেট ইকুইটি রেশিও কেন আমাদের সিকিউরিটি প্রোভাইড করবে, কারণ লো ডেট ইকুইটি রেশিও অর্থাৎ আমাদের ডেট ক্যাপিটালের পরিমাণ কম কম্পেয়ার টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড। A high ratio, on the other hand, is considered as risky as it may put the firm into difficulty meeting its obligation to the outsider. কিন্তু এই রেশিও যদি বেড়ে যায় তার মানে আমাদের লং টার্ম ডেটের পরিমাণও ক্রমশ বাড়বে। ফলে এটা অর্গানাইজেশনের জন্য একটা রিস্ক জোনে চলে যাচ্ছে, কারণ একটা সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে কিন্তু তারপরে কিন্তু তাকে সেই ডেটটা অবশ্যই রিপেমেন্ট করতে হবে। However, from the perspective of the owners, greater use of the debt may help in ensuring higher return for them if the rate of earning on capital employed is higher than the rate of interest payable. কিন্তু আমরা আমাদের বিজনেস স্টাডিজে আর একটা কনসেপ্ট দেখেছিলাম, যেখানে আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের চ্যাপ্টারটা করছিলাম, সেটা হচ্ছে আমাদের ট্রেডিং অন ইকুইটি। ট্রেডিং অন ইকুইটি আমাদের গ্যারেন্টি দেয় যে আমরা যত এক্সটার্নাল ডেট ইউজ করতে থাকবো তত কিন্তু সেক্ষেত্রে আমাদের যে শেয়ার হোল্ডার রয়েছে তাদের রেট অফ রিটার্নটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। কিন্তু তার একটা লিমিট রয়েছে, কতটা অবধি? যতক্ষণ অবধি ক্যাপিটাল এমপ্লয়েডের আর্নিং রেট অফ ইন্টারেস্ট পেয়েবল টু দ্য লেন্ডারের থেকে বেশি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনারদের জন্য ডেট ক্যাপিটাল ইউজ করাই বেনিফিশিয়াল হবে। এবারে আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেশনে। ক্যালকুলেট ডেট ইকুইটি রেশিও ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট অফ ABC কোম্পানি লিমিটেড। এখানে তোমাদের একটা ব্যালেন্স শিট গিভেন রয়েছে, সেখান থেকে তোমাদের ডেট ইকুইটি রেশিওটাকে কিন্তু কম্পিউট করতে বলা রয়েছে। দেখো, যেরকম আমরা লাইবিলিটি এবং অ্যাসেট লিখি সেরকমই কিন্তু কিছু লাইবিলিটি এবং অ্যাসেটের আইটেম সেখানে দেয়া রয়েছে। আমরা জানি রেশিও শুরু করার নিয়ম হচ্ছে সবসময় আমরা তার ফর্মুলাটাকে আগে লিখে নেব। ঠিক সিমিলার ওয়েতেই আমরা লিখে নিয়েছি ডেট ইকুইটি রেশিও মানে হচ্ছে লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে আমাদের এবার দেখতে হবে লং টার্ম ডেট বলতে এখানে আমরা কি কি আনতে পারছি।
তোমরা যদি ব্যালেন্স শিটটার দিকে যাও তাহলে সেক্ষেত্রে দেখবে তোমাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে লাইবিলিটি সাইডের একদম ফোর্থ আইটেমে চলে যাবে, সেটা হচ্ছে লং টার্ম বরোয়িংস যেটা আছে, তার সাথে তোমাদের যোগ করতে হবে আদার লং টার্ম লাইবিলিটিস এবং তার ঠিক নিচের আইটেম অর্থাৎ লং টার্ম প্রভিশনস। এখানে আমরা একটা কথা বলবো যে আমরা জানি জেনারেলি প্রভিশন হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের আইটেম, কিন্তু যদি কোনো ক্ষেত্রে তোমাদের লং টার্ম প্রভিশনস কথাটা বলে দেয় তখন কিন্তু সেটাকে তোমরা অবশ্যই লং টার্ম ডেটসের আন্ডারেই আনবে। ব্যালেন্স শিট থেকে যদি আমরা ফিগারগুলোকে নিই তাহলে আমরা দেখব আমাদের টোটাল লং টার্ম ডেট আসছে 5 লাখ টাকা। এবারে আমরা চলে যাব শেয়ার হোল্ডার্স ফান্ড ক্যালকুলেট করার জন্য, কারণ আমাদের লং টার্ম ডেট বেরিয়ে গেছে। শেয়ার হোল্ডার্স ফান্ডের জন্য আবার আমরা আমাদের গিভেন ব্যালেন্স শিটের দিকে একটু তাকাবো। দেখো একদম শুরুতে রয়েছে শেয়ার ক্যাপিটাল। আমরা জানি শেয়ার ক্যাপিটাল কিন্তু আসে, এর সাথে আমাদের অ্যাড করতে হবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। যখনই আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অ্যাড করব তখনই একবার অ্যাসেট সাইডে দেখে নেব আমাদের কোনো ফিকটিশাস অ্যাসেট আছে কি না, কারণ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের সঙ্গে সব সময় ফিকটিশাস অ্যাসেট কিন্তু অ্যাডজাস্টেড হয়। এখানে তোমাদের যে অঙ্কটা আছে সেখানে কোনো ফিকটিশাস অ্যাসেটের কনসেপ্ট নেই, তাই আমাদের মাইনাস করারও দরকার পড়লো না। এর সঙ্গে আমরা অ্যাড আপ করবো লাইবিলিটি সাইডেরই থার্ড আইটেম অর্থাৎ মানি রিসিভড এগেনস্ট শেয়ার ওয়ারেন্টস। এবারে আমরা যদি এর ফিগারগুলোকে নিয়ে রিক্যালকুলেট করি তাহলে আমরা দেখব আমাদের শেয়ার হোল্ডার্স ফান্ড আসছে 15 লাখ। এবার আমাদের দুটো আইটেমই আমরা পেয়ে গেছি, তাই এক্ষেত্রে আমরা ডেট ইকুইটি রেশিওটাকে কিন্তু কম্পিউট করে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি ডেট ইকুইটি রেশিও কম্পিউট করি এবং সেটাকে অনেক প্রিসাইজ ফর্মে আনি তাহলে আমাদের ক্ষেত্রে অ্যান্সার আসবে 0.33:1। আমরা চলে যাব আমাদের পরের আইটেমে অর্থাৎ ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও। আগে জেনে নেব এই রেশিওটা কি। The debt to capital employed ratio refer to the ratio of a long-term debt to the total of external and internal fund, that is capital employed or net asset. It is computed as follows: debt to capital employed ratio equal to long-term debt divided by capital employed or net asset। অর্থাৎ ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও বলতে আমরা কি বুঝি, খুব সহজ কথায় বলতে গেলে আমার ক্যাপিটাল এমপ্লয়েড যা রয়েছে তার মধ্যে টোটাল ডেট কতটা রয়েছে সেটা আমরা এই রেশিওর মাধ্যমে বুঝতে পারি। ক্যাপিটাল এমপ্লয়েড মানে আমার অর্গানাইজেশনে কতটা ক্যাপিটাল সবাই ইন্ট্রোডিউস করেছে বা এনেছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেমন ইন্টারনাল সোর্সের কথাও ভাবতে হবে, ঠিক সেরকমভাবে ক্যাপিটাল এমপ্লয়েড মানে কিন্তু এক্সটার্নাল সোর্সও, অর্থাৎ দুটো সোর্স মিলে আমার অর্গানাইজেশনে যত ক্যাপিটাল রয়েছে তার মধ্যে ডেট ক্যাপিটাল মানে লং টার্ম ডেট ক্যাপিটাল কতটা সেটাই কিন্তু আমরা এই রেশিও দিয়ে মেজার করি। তার মানে ক্যাপিটাল এমপ্লয়েড বলতে আমরা কি বুঝি, আমরা তো জানি আমাদের দু রকমের ক্যাপিটালই হয়, একটা ইন্টারনাল সোর্স থেকে একটা এক্সটার্নাল সোর্স থেকে। শেয়ার হোল্ডার্স ফান্ড আমাদের টোটাল ইন্টারনাল সোর্সের ক্যাপিটালকে রিপ্রেজেন্ট করে, এর সঙ্গে আমরা অ্যাড আপ করব লং টার্ম ডেট। এটা আমাদের গেল লাইবিলিটি সাইডে। তাহলে অল্টারনেটিভলি আমরা জানি সমস্ত কিছু আমরা অ্যাসেট সাইড থেকেও রিক্যালকুলেট করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের কি করে আমরা পাবো ক্যাপিটাল এমপ্লয়েড, যদি অ্যাসেট সাইডের আইটেম দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা পাবো টোটাল অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ এখানে আমরা অ্যাসেট সাইডও যদি দিয়ে দেওয়া থাকে সেখান থেকেও কিন্তু আমরা ক্যাপিটাল এমপ্লয়েড মেজার করতে পারবো। এবারে আমরা দেখে নেব এর সিগনিফিকেন্স কি আছে। লাইক ডেট ইকুইটি রেশিও, ইট শোজ প্রপোর্শন অফ লং টার্ম ডেট ইন ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা আমি বললাম এইমাত্র যে কতটা টোটাল ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আমাদের লং টার্ম ডেট রয়েছে তার প্রপোর্শনকে এটা ডিনোট করে। Low ratio provides security to lender and higher ratio helps management in trading on equity।
অর্থাৎ এটার রেশিওটা যত কম হবে তত সেক্ষেত্রে কিন্তু আমাদের লেন্ডারদের সিকিউরিটি থাকবে, কারণ তাদের ফান্ডটা কম্পেয়ার্ড অল্প ইনভলভড হয়েছে, অর্থাৎ সেই ফার্মের এবিলিটি রয়েছে তাদেরকে রিপেমেন্ট করে দেওয়ার। কিন্তু অন্যরকমভাবে যদি আমরা একটু ভাবতে যাই, তাহলে আমরা কি জানি যে যত আমরা বেশি লং টার্ম ডেট ইউজ করবো, ডেট ক্যাপিটাল ইউজ করব, তত কিন্তু আমাদের মানে যারা শেয়ার হোল্ডার্স রয়েছে তাদের রেট অফ রিটার্নটা ইনক্রিজড হবে, অর্থাৎ এটা ম্যানেজমেন্টকে ট্রেডিং অন ইকুইটির সুবিধা দেবে। তাই হায়ার রেশিও মানে কিন্তু এটা ম্যানেজমেন্টের কাছে ট্রেডিং অন ইকুইটির সুবিধা নেওয়া। It may be noted that debt to capital employed ratio can also be computed in relation to total asset. অর্থাৎ আমরা কি বলছি যে এই রেশিওটা কিন্তু আমরা যেরকম নেট অ্যাসেট দিয়ে কম্পিউট করলাম সেরকম টোটাল অ্যাসেট দিয়েও কিন্তু কম্পিউট করা যায়। In that case, it usually refers to the ratio of total debt to total asset. অর্থাৎ এখানে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের রেশিওটা হবে টোটাল ডেট বাই টোটাল অ্যাসেট। টোটাল ডেট বলতে আমরা বুঝবো এক্ষেত্রে লং টার্ম ডেট প্লাস কারেন্ট লাইবিলিটিসকে, আর টোটাল অ্যাসেট বলতে আমরা বুঝবো টোটাল অফ নন কারেন্ট অ্যান্ড কারেন্ট অ্যাসেটকে, অর আমরা বলতে পারি শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস লং টার্ম ডেট প্লাস কারেন্ট লাইবিলিটিসকে। অর্থাৎ তোমাদের প্রশ্ন পড়ে বুঝতে হবে যে তোমাদের কোনটা দিয়ে অঙ্ক করতে হবে। এবারে আমরা চলে যাব আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশনে। এখানেও দেখো আমাদের ক্ষেত্রে সেম ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে জাস্ট লাইক ইলাস্ট্রেশন 1, কারণ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আমাদের ক্যালকুলেট করতেও সুবিধা হবে। তাই ব্যালেন্স শিটটা আমাদের এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো সমস্ত চেনা ফিগার দিয়ে রয়েছে, কিন্তু এখানে দেখো ক্যালকুলেট করতে বলেছে ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে আমরা চলে যাব সলিউশনে। যেভাবে আমরা শুরু করি সেভাবে আমরা ফর্মুলা লিখে নিয়েছি। ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড মানে হচ্ছে লং টার্ম ডেট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড অর নেট অ্যাসেট। আচ্ছা, এখানে দেখো লং টার্ম ডেট আমরা আগে ইলাস্ট্রেশন 1-এ ক্যালকুলেট করে নিয়েছিলাম, সেটা হচ্ছে 5 লাখ। তোমাদের মনে না থাকলে একবার একটু দেখে নিও। এরপরে আমরা কম্পিউট করব আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড মানে আমরা জানি শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস লং টার্ম ডেট। লং টার্ম ডেট আমাদের বেরিয়েছে 5 লাখ এবং শেয়ার হোল্ডার্স ফান্ড আমাদের আগেই কম্পিউট করা রয়েছে, সেটা হচ্ছে 15 লাখ। দুটো যদি যোগ করো তাহলে তোমাদের ক্ষেত্রে আসবে 20 লাখ। এবার এটাকেই আমরা আরেকবার নেট অ্যাসেট দিয়ে কম্পিউট করব, এটা দেখার জন্য যে ক্যাপিটাল এমপ্লয়েড মানে নেট অ্যাসেট একই কিনা। তাহলে আমরা চলে যাব এবার নেট অ্যাসেটে। তাহলে নেট অ্যাসেট বলতে আমরা কি বুঝবো, টোটাল অ্যাসেট, তার থেকে আমরা মাইনাস করব শর্ট টার্ম বরোয়িং প্লাস ট্রেড পেয়েবলস প্লাস আদার কারেন্ট লাইবিলিটিস প্লাস শর্ট টার্ম প্রভিশনস। তাহলে এগুলোকে আমরা ব্যালেন্স শিট থেকে যখন কম্পিউট করব তখনও দেখবে তোমাদের ফিগার আসছে 20 lakhs, অর্থাৎ তোমাদের এক্ষেত্রে কিন্তু অঙ্ক ঠিক হয়েছে। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কি করে বুঝবো কখন ক্যাপিটাল এমপ্লয়েড আর কখন নেট অ্যাসেট দিয়ে কম্পিউট করব। তোমরা প্রশ্নের অঙ্কটা পড়বে, পড়ে তোমরা ক্যাপিটাল এমপ্লয়েডেরও ফর্মুলা জানো, নেট অ্যাসেটেরও ফর্মুলা জানো। যে জিনিসের ইনফরমেশান তোমাদের কাছে প্রপার ওয়েতে গিভেন থাকবে সেই ইনফরমেশানটা তোমাদের নিতে হবে। মানে মনে করো এখানে যদি তোমাদের শুধু বলে দিত যে লাইবিলিটি সাইডে সমস্ত আইটেম বলে দিল এবং অ্যাসেট দিকে শুধুমাত্র টোটাল অ্যাসেট বলে দিল, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তোমরা কিছুতেই নেট অ্যাসেটকে কিন্তু কম্পিউট করতে পারবে না। সুতরাং প্রশ্ন পড়ে এবং তার ভেতরের আইটেমস দেখে তোমাদেরকে বুঝতে হবে তোমাদেরকে ক্যাপিটাল এমপ্লয়েড নিতে হবে নাকি নেট অ্যাসেট নিতে হবে। তাহলে এবারে দেখো আমরা যদি আবার লিখি ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও ইকুয়াল টু লং টার্ম ডেট ইজ টু ক্যাপিটাল এমপ্লয়েড আর নেট অ্যাসেট, তাহলে আমরা আমাদের যে ক্যালকুলেটেড ফিগার সেটা থেকে বার করতে পারবো আমাদের রেশিও হচ্ছে 0.25:1। চলে যাব আমাদের নেক্সট রেশিও, দ্যাট ইজ প্রোপ্রাইটারি রেশিও। দেখে নেব প্রোপ্রাইটারি রেশিও বলতে কি বুঝি। প্রোপ্রাইটারি রেশিও এক্সপ্রেসেস দ্য রিলেশনশিপ অফ প্রোপ্রাইটার্স ফান্ড টু দ্য নেট অ্যাসেট অ্যান্ড ইজ ক্যালকুলেটেড অ্যাজ ফলোজ।
প্রোপ্রাইটারি রেশিও মানে শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ এটার মানে কি, প্রোপ্রাইটারি রেশিও মানে কি, প্রোপ্রাইটারি রেশিও মানে হচ্ছে আমাদের টোটাল যে ক্যাপিটাল এমপ্লয়েড আছে তার মধ্যে শেয়ার হোল্ডার্সের ফান্ড কতটা আছে সেটাকে আমরা বুঝবো। অর্থাৎ আমরা বলতে পারি আমরা এর আগে যে রেশিওটা কম্পিউট করেছিলাম মানে ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, এবং এখন আমরা যেটা কম্পিউট করলাম দ্যাট ইজ প্রোপ্রাইটারি রেশিও, এই দুটো মিলেই কিন্তু আমাদের টোটাল যে ক্যাপিটাল এমপ্লয়েড একটা ফার্মের সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। মানে আমাদের ডেট টু ক্যাপিটাল আর প্রোপ্রাইটারি রেশিওর সামেশন সবসময় এক হবে। এবার আমরা চলে যাব এদের সিগনিফিকেন্সে। Higher proportion of the shareholders fund in financing the asset is a positive feature as it provides the security to the creditors. অর্থাৎ আমাদের শেয়ার হোল্ডার্সের ফান্ড যত আমরা বেশি ইউজ করব আমাদের কোনো অ্যাসেটের ফাইন্যান্স করবার ক্ষেত্রে, সেটা ক্রেডিটার্সদের কাছে পজিটিভ ইমেজ আমাদের দেবে, কারণ সেক্ষেত্রে ক্রেডিটার্সদের সিকিউরিটিটা হায়ার হবে। The ratio can also be computed in relation to total asset instead of net asset. আমরা একটু আগেও দেখেছিলাম যে আমরা কখনো কখনো আমাদের নেট অ্যাসেটকে কিন্তু রিপ্রেজেন্ট করে দেবে আমাদের টোটাল অ্যাসেট। It may be noted that the total of debt to capital employed ratio and proprietor ratio is equal to 1. কারণ আমরা জানি যখনই আমরা ফ্র্যাকশনে কিছু লিখি তার হোল ফিগার সবসময় 1 আসে। ডেট ক্যাপিটাল বোঝায় ডেটের সাথে ক্যাপিটাল এমপ্লয়েডের রিলেশন, আর প্রোপ্রাইটার্স ফান্ড বোঝায় শেয়ার হোল্ডার্স ফান্ডের সাথে ক্যাপিটাল এমপ্লয়েডের রিলেশন। আর ক্যাপিটাল এমপ্লয়েড নিজে মানেই হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস লং টার্ম ডেট। তাই এই দুটো রেশিওকে যদি আমরা ক্লাব করে দিই তাহলে দেখবে তোমাদের টোটাল সবসময় কিন্তু 1ই আসবে। আমরা চলে যাব এবার আমাদের থার্ড ইলাস্ট্রেশনে। এখানে দেখো যে ইলাস্ট্রেশনটা দেওয়া রয়েছে এটা সেমি ইলাস্ট্রেশন, খালি এখানে তোমাদের প্রোপ্রাইটারি রেশিওটা বার করার কথা বলা হয়েছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই একই ইলাস্ট্রেশন রেখেছি এই কারণে যাতে তোমাদের আইটেমসগুলো দেখে বুঝতে সুবিধা হয় যে কোনটা তোমাদের শেয়ার হোল্ডার্স ফান্ডে যাবে, কোনটা তোমাদের ডেট ক্যাপিটালে যাবে, কারণ একই আইটেমের ক্ষেত্রে তোমাদের এটা দেখে বুঝতে সুবিধা হবে। আমরা একই রকমভাবে কিন্তু প্রোপ্রাইটারি রেশিওর ফর্মুলাটাকে লিখে ফেলেছি। এবার আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডটাকে নেব। শেয়ার হোল্ডার্স ফান্ড আমরা একদম ইলাস্ট্রেশন 1-এ ক্যালকুলেট করে বসেছিলাম, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 15 লাখ। এরপরে আমরা বার করব আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু আমরা এর ঠিক আগের অঙ্কটাতেই ক্যালকুলেট করেছি, যেটা আমরা নেট অ্যাসেট দিয়েও ক্যালকুলেট করে দেখেছিলাম। ক্যাপিটাল এমপ্লয়েড এবং নেট অ্যাসেটের ভ্যালু সবসময় কিন্তু ইকুয়ালি হবে, সেটা এখানে হচ্ছে 20 লাখ। তাহলে আমাদের এখানে প্রোপ্রাইটারি রেশিও আমাদের যেটা হবে সেটা আমরা ফিগার থেকে রিক্যালকুলেট করব, করে আমরা পাবো 0.75:1। অর্থাৎ তোমাদের এই যে আজকের আমরা সলভেন্সির জিনিসটা করলাম সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো এক্ষেত্রে ব্যালেন্স শিটের আইটেমগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, না হলে কিন্তু তোমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারবে না।